আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাকাউন্টিং নামাজ আরটিপিওর সাথে আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। সবাই হাজির হলে সবাইকে নিয়ে একসাথে ভাইয়ের ক্লাসটা শুরু করবো। ঠিক আছে, আমার মোবাইলটা কই? এই জায়গায় আছে। ওকে, আই হোপ আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আজকের ক্লাসটা একটু ভিন্ন রকমের, কথা বুঝছো? একটু দ্রুত করে সবাই হাজির হও। দ্রুত মানে দ্রুত, লেট করা যাবে না, ঠিক আছে? টাইম একদম নষ্ট করবে না, টাইম একদমই নষ্ট করবে না। আজকে পড়বো কি আমরা? দুইটা অধ্যায় পড়বো আমরা। এক নম্বর পড়বো ভাইয়া ব্যবসায়ের আইনগত দিক। দুই নম্বর পড়বো আমরা ভাইয়া ব্যবসায় সহায়ক সেবা। অনেকে মনে করতে পারো শর্ট সিলেবাসের বাইরে এখান থেকে প্রশ্ন আসবে কিনা, ঢাবিতে আসবে না, রাবিতে আসবে না, ছবিতে আসবে না, অমুকে আসবে না, তোমাকে আসবে না, এত কথা বলে লাভ নাই। শর্ট সিলেবাস থেকে বিগত বছর প্রশ্ন আসছে, এটা প্রমাণ আমরা দেখাই যাচ্ছি এবং দেখাবো। আজকেও দেখবো কিভাবে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, সবাই একটু দ্রুত হাজির হও। আমি বেশি সময় নষ্ট করবো না, আমি এখনই ক্লাসটি শুরু করে দেবো। একটু দ্রুত করে সবাই হাজির হয়ে যাও। ঠিক আছে ভাইয়ারা, ঠিক আছে আপুরা, কে কোথা থেকে বলতেছো ভাইয়াকে একটু জানাও। পোলামান আর কই বা অনেক ফাস্ট লাগতেছে ক্লাসের ভিডিও, ফাস্ট কথা বলতেছি তাই ফাস্ট লাগতেছে। ফাস্ট হতে হবে আমাদেরকে, হ্যাঁ, অনেক দূরে এগিয়ে যেতে হবে। সবাই একটু দ্রুত হাজির হও। ভাইয়া একটু পানি খেয়ে নি। ওকে ওকে, সহায়ক সেবা থেকে ঢাবিতে আসে না, এই আরেকজন আসছে। কোনটা থেকে আসে কোনটা থেকে আসে না এটা কি তুমি জানো? স্যাররা যেখান থেকে দেয়, যেখান থেকে ভালো মনে করে। আসো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। নিচের কোন ধরনের ব্যবসা সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? এটা হবে এবার ফ্রাঞ্চাইজিং ব্যবসায়। ফ্রাঞ্চাইজিং ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। এখন ফ্রাঞ্চাইজিং কি? মনে করো আমেরিকার একটা প্রতিষ্ঠান, নাম হচ্ছে কেএফসি, মনে করো না, এটাই সত্য কথা। এই কেএফসি কোন জায়গার প্রতিষ্ঠান? আমেরিকার প্রতিষ্ঠান। কেনটাকি ফ্রাইড চিকেন, আমেরিকার কেনটাকি প্রদেশে এটার উৎপত্তি হয়, তাই নাম দিয়েছে কেএফসি, কেনটাকি ফ্রাইড চিকেন। এটা তো বুঝছো, কেএফসির মিনিং কি বুঝছো, ফুল ফর্ম কি বুঝছো। বোঝার পরে এই আমেরিকায় তৈরি করা প্রোডাক্টটা বাংলাদেশে কিভাবে আসলো? কেএফসি এটা হচ্ছে ভাই আমেরিকার প্রোডাক্ট, এটা কেমনে বাংলাদেশে বিক্রি করা হয়? মনে প্রশ্ন আসছে কোনোদিনও? না আসলে এখন জেনে নাও। হ্যাঁ, আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করা পসিবল। কিভাবে পসিবল? আমেরিকা থেকে আনবে এমনটা না, আমেরিকার লোগোটা থাকবে, কেএফসির লোগো থাকবে, কেএফসির আইনগত অধিকার থাকবে। আর আমরা কি করবো জানো? প্রোডাক্ট তৈরি করে বিক্রি করব। বিনিময়ে কেএফসির আসল প্রতিষ্ঠান, মাদার প্রতিষ্ঠান, এটাকে আমরা কি দেব? রয়্যালটি দিব। তার মানে নির্দিষ্ট কিছু অর্থ বা ফি এর বিনিময়ে, নির্দিষ্ট কোনো অর্থ বা ফি এর বিনিময়ে অন্য কোম্পানির প্রোডাক্ট উৎপাদন এবং বিক্রয় করার অধিকারকে বলা হয় ফ্রাঞ্চাইজিং। ফ্রাঞ্চাইজিং কি ক্লিয়ার? 100% ক্লিয়ার। আর মাদার কোম্পানি বা মূল কোম্পানিকে বিনিময়ে কি প্রদান করতে হয়? রয়্যালটি, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রদান করতে হয়, এটাকে বলা হয় রয়্যালটি। এই যে দেখো, আমি তার প্রোডাক্টটা বিক্রি করতেছি বাংলাদেশে, আমি কি পাচ্ছি? তার লোগোটা পাচ্ছি, তার নামে বিক্রি করতে পারতেছি। আর সে কি পাচ্ছে?
সে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাচ্ছে, গিভ অ্যান্ড টেক হচ্ছে কিনা, হচ্ছে। তাহলে সে তোমাকে নিশ্চয়তা দিবে না, নিশ্চয়তা দিবে না, নিরাপত্তা দিবে না, অবশ্যই দিবে। তাহলে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। ডান। 2 নাম্বার, ISO 9000 কোন ব্যবস্থাপনার পদ্ধতি চিহ্নিত করে? ভাই 2টা জিনিস শিখবে জাস্ট। ISO 9000 বলছে মান ব্যবস্থাপনা। এই ISO এর পূর্ণরূপ কি জানো? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আমি একটু লিখে দিই, ISO এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, একটা ফর দিবা, কি দিবা? ফর, তারপরে দিবে স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে ISO এর পূর্ণরূপ কি আসতে পারে? এই ISO এর সদর দপ্তর কোথায় ভাইয়া? এর সদর দপ্তর হচ্ছে ভাইয়া সুইজারল্যান্ডের জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তাহলে ISO সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। ISO 14000 দিয়ে একটা জিনিস থাকতে পারে, ISO 14000 এটা কোনটাকে নির্দেশ করে? এটা নির্দেশ করে ভাইয়া পরিবেশ ব্যবস্থাপনাকে, পরিবেশ ব্যবস্থাপনা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ডান ডান। মান ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, এই 2টা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে ভাইয়া। ISO 22000 একটা আছে, খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা, এটা হচ্ছে ভাই ISO 22000, ISO 22000, ভুল না বলে ISO 22000। তারপর ISO 26000 একটা আছে, সামাজিক দায়বদ্ধতা, ISO 26000, এটা দ্বারা বোঝায় ভাইয়া সামাজিক দায়বদ্ধতা। কি বোঝায়? সামাজিক দায়বদ্ধতা। আরেকটা আছে ভাইয়া ঝুঁকি ব্যবস্থাপনা, এটা হচ্ছে ভাই ISO 31000, ISO 31000। তাহলে ISO রিলেটেড ধারণা মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলতে পারি আমরা। ঠিক আছে ভাইয়ারা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ISO 9000 বললে মান ব্যবস্থাপনা, ISO 14000 বললে পরিবেশ ব্যবস্থাপনা, তারপরে ISO 22000 যদি বলে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, ISO 26000 এটা মানে কি? সামাজিক দায়বদ্ধতা, আর ISO 31000 মানে ঝুঁকি ব্যবস্থাপনা। ISO 9000 14000 বেশি আসে। ঠিক আছে ভাইয়ারা, ISO এর পূর্ণরূপ কি বেশি আসে? ISO সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায় সবচেয়ে বেশি আসে। এইটুকু ডান, এইটুকু ডান হলে পরবর্তী প্রশ্নে চলি। একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয়। ভাইয়া ব্যবসায়ের আইনগত দিক মানে কিছু জিনিস থাকবে যেটার ফলে একটা কোম্পানি আইনের আওতায় আসবে। আইনের আওতায় আসলে কেউ চাইলে সেটাকে কপি করতে পারবে না, নকল করতে পারবে না, অন্যের হক মেরে খেতে পারবে না। ব্যবসায়ের আইনগত দিক কেন দিয়েছে? ব্যবসাকে প্রোটেক্ট করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য। এটা ব্যবসায়ের কোন ধরনের সেবা? ব্যবসায়ের আইনগত দিক ব্যবসায়ের সংরক্ষণমূলক সেবা। ঠিক আছে, যত ধরনের ঝামেলা আছে নিষ্পত্তি করবে ব্যবসায়ের আইনগত দিকগুলো। তাহলে ব্যবসায়ের সংরক্ষণমূলক সেবা, এর মধ্যে আছে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পেটেন্ট কি, ট্রেডমার্ক কি, কপিরাইট কি, আলোচনায় আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত যে আইন দ্বারা পরিচালিত হয় তাই কি বলে? নাম থাকতে পারে, লোগো থাকতে পারে, শিরোনাম থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, সংকেত থাকতে পারে, চিহ্ন থাকতে পারে, লেবেল থাকতে পারে, এরকম মাইকেরও একটা সংকেত থাকতে পারে, যে কোনো সংকেত থাকতে পারে, বর্ণ থাকতে পারে, হরফ থাকতে পারে, যেটা দিয়ে তোমার কোম্পানির এইটা দিয়ে আমি বোঝাই তোমাকে। মনে করো AL, এরকম আছে না AL, এটা দ্বারা কি বোঝো? অ্যাকাউন্টিং লাভার্স, অ্যাকাউন্টিং লাভার্স, এই যে লোগোটা দেওয়া আছে। তার মানে বাংলাদেশে আরও প্রতিষ্ঠান রয়েছে, 10 মিনিট স্কুল এডুকেশন, আরও নানান ধরনের প্রতিষ্ঠান রয়েছে, রোড টু পাবলিক ইউনিভার্সিটি, তারপর চলো শিখি, আরও যত ধরনের প্রতিষ্ঠান আছে সবগুলোর আলাদা আলাদা লোগো আছে কিনা? এরকম আলাদা আলাদা লোগো আছে, একটার সাথে আরেকটা মেলে না। কারণ কি ভাইয়া? এটা ওই প্রতিষ্ঠানের লোগো ট্রেডমার্ক করা, সরকারের আইনে ট্রেডমার্ক করা আছে, ট্রেডমার্ক আইনে। কথা বলছো? এই কারণে একটার সাথে আরেকটা মেলে না, কেউ কারোরটা কপিও করে না, কপি করলেই মামলা।
কথা বুঝছো? এটা দ্বারা তুমি বুঝতে পারো না অ্যাকাউন্টিং লাভার্সের লোগো দেখে তুমি বুঝতে পারো না এটা হচ্ছে অ্যাকাউন্টিং লাভার্সের বই, বুঝতে পারো? এটা অ্যাকাউন্টিং লাভার্সের কোর্স, এটা রায়হান ভাইয়া, এটা সুফিয়ান ভাইয়া, এটা জাহিদ ভাইয়া, এটা শাহরিয়ার ভাইয়া, লোগো দ্বারা তুমি বুঝতে পারো। তাহলে নির্দিষ্ট লোগো, নাম, লেবেল, শিরোনাম এগুলো দ্বারা ট্রেডমার্ককে চিহ্নিত করা হয়। তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা অন্য কোম্পানির পণ্য থেকে আরেক কোম্পানির পণ্য আলাদা করা হয় ট্রেডমার্ক দ্বারা। ট্রেডমার্ক আইন কত সালের ভাইয়া? 2009 সালে। ভুল বলে ধরাই দিও, হ্যাঁ। 2009 সালের ট্রেডমার্ক আইন বাংলাদেশে প্রচলিত রয়েছে। ঠিক আছে ভাইয়া, ডান ডান। তারপর আসো ভাইয়া, বাংলাদেশে প্রচলিত 1911 সালের পেটেন্ট ও ডিজাইন আইন। তাহলে পেটেন্ট ও ডিজাইন আইন কত সালের? 1911 সালের। মাথায় রাখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে কত পেটেন্টের সনদ কত বছর পর্যন্ত কার্যকর? কোথায় ভাইয়া? বাংলাদেশে। বাংলাদেশে কার্যকর হচ্ছে 16 বছর। আর যদি আমেরিকা হইতো, আমেরিকা হলে সেটা হয়ে যেত 17 বছর। আর যদি ভাইয়া খসড়া পেটেন্ট আইন কত সালের? সরি, খসড়া পেটেন্ট আইন, সালটা এখন না, খসড়া পেটেন্ট আইন, খসড়া পেটেন্টের ক্ষেত্রে মেয়াদ কত বছর? 20 বছর। ভাইয়া বাংলাদেশে পেটেন্ট এর মেয়াদকাল 16 বছর, আমেরিকায় 17 বছর, খসড়া পেটেন্ট 20 বছর। বাংলাদেশে পেটেন্ট আইন কত সালের? বলে দিছে উপরে, 1911 সালের। তারপরে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিএসটিআই? জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এখানে অনেকগুলো প্রশ্ন আমি পড়াবো না, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগরের। ঠিক আছে, সামনে পড়াবো না, এগুলো পড়াবো। বিএসটিআই এর ফুল ফর্ম কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। প্রথমটা পেয়ে গেছি। Which one of the following is the first non-government EPZ? First government না, non-government EPZ কোনটি? KEPZ মানে হচ্ছে কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন। কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন, KEPZ মানে হচ্ছে কর্ণফুলী। কে মানে হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী চট্টগ্রাম অবস্থিত এটা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে নন গভর্নমেন্ট বা বেসরকারি প্রথম EPZ হচ্ছে কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন বা কর্ণফুলী EPZ বলে। ঠিক আছে, চট্টগ্রামে অবস্থিত এটা, চিনিও এটা। এইচএসসি কেন বলতেছি, জিএসসি পরীক্ষা দিতে গেছিলাম ওখানের একটা স্কুল অ্যান্ড কলেজ। ইউরো মুদ্রা কখন চালু হয়? কখন চালু হয় ভাইয়া? 1 জানুয়ারি 1999 সালে। 1 জানুয়ারি 1999 সালে। ঠিক আছে, ডান। তারপর আসো ভাইয়া, শিশুদের নিয়োগ বিধিমালা কত সালের? শিশুদের নিয়োগ বিধিমালা ভাইয়া পরিবেশ সংরক্ষণ আইন, আমি পড়েছিলাম, মনে আছে? পরিবেশ সংরক্ষণ, পেট ব্যাস তোমরা বলিও। পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? 1995 সালে। তাহলে যদি বল ভাইয়া পরিবেশ সংরক্ষণ বিধি বললে কি বলছিলাম ভাইয়া? 1997। এরপরে 2 যাবে ভাইয়া পরিবেশ নীতি যদি বলে তখন কি দিবা? 1999। যদি বলে ভাইয়া পরিবেশ আদালত আইন, একটা বলছে পরিবেশ সংরক্ষণ আইন, আরেকটা হচ্ছে পরিবেশ আদালত আইন। আদালত আইন বলা হচ্ছে 2000। এই জায়গায় 4টা শেখানোর পরে পরিবেশ সংরক্ষণ আইন কত? 1995। আমি পড়েছি কি না? পড়েছি। 1995 পাইছি, 1995 পাইছি। ভাইয়া তো লাফাচ্ছেন কেন, এত চিল্লাচ্ছেন কেন? তোমার মাথায় সংরক্ষণের জন্য ভাইয়া। আমাদের শিশুরা এক একটা পরিবেশ, শিশুরা যদি এক একটা পরিবেশ হয়, শিশুদের নিয়োগ বিধিমালা 1995। ক্লিয়ার কিনা একটু বলো। শিশুদের নিয়োগ বিধিমালা 1995। পণ্য বিক্রয় আইন কত? 1930। এইটুকু 100% ক্লিয়ার কিনা বলো, যতটুকু পারেছি। খুব ফাস্ট আনবো, কারণ তোমরা ফাস্ট করতে ভালোবাসো। কি আজকে পোলাপেন এত কম কেন? সবাই পারে নাকি মনে হয়? সবাই মনে হয় সব পারে, তাই না? পারলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, কিচ্ছু লাগবে না আর। ক্লিয়ার কিনা বলতে হবে, খুব ফাস্ট। ওকে, ডান হলে চলো। আবিষ্কারের মর্যাদা লাভের জন্য আবিষ্কারকের যে সনদ দেওয়া হয় তাই কি বলে? ভাইয়া একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেটেন্ট। নতুন কিছু যদি তুমি আবিষ্কার করো, আবিষ্কার করার পরে সেই জিনিসটা যাতে চুরি না হয়ে যায়, সেই জন্য পেটেন্ট আইনে নিবন্ধন করতে হয়। পেটেন্ট আইনে নিবন্ধন করলে
কেউ চুরি করলে তোমার বুদ্ধিভিত্তিক সম্পদ। পেটেন্ট কোন ধরনের সম্পদ? আবিষ্কারকের আবিষ্কার মানে হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ। পেটেন্ট কোন ধরনের সম্পদ প্রশ্ন আসে। তাহলে আবিষ্কারকের মর্যাদা রক্ষার জন্য যে আইন সেটা হচ্ছে পেটেন্ট ডিজাইন আইন। পেটেন্ট ডিজাইন আইন কত সালের? 1911 সালের। ঠিক আছে ভাইয়া, ডান ডান। তাহলে দেখো, আবিষ্কারের মর্যাদা লাভের জন্য আবিষ্কারকের যে সনদ দেওয়া হয় সেটা বলে পেটেন্ট। কপিরাইট আমি আসতেছি, ঠিক আছে। ট্রেডমার্ক আইন অনুযায়ী মালিক মার্কটি ব্যবহারের জন্য কত বছর রেজিস্ট্রেশন পেয়ে থাকে? 7 বছর। তবে নবায়নের মাধ্যমে 10 বছর করতে পারবে। তারপরে আসো নতুন আবিষ্কার মর্যাদা লাভের জন্য। নতুন আবিষ্কার, আবিষ্কার কথা দেখলে পেটেন্ট। পেটেন্ট বুদ্ধিভিত্তিক সম্পদ। ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী কারা? ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছে রোমান রাজাগণ। কারা ভাইয়া? রোমান রাজাগণ। তারপর বাংলাদেশের পেটেন্ট সুরক্ষা আইন দেওয়া হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে পেটেন্ট আইনি সুরক্ষা দেওয়া হয় কত বছর? 16 বছর। তাহলে আমেরিকায় কত বছর? 17 বছর। ঠিক আছে ভাইয়া, ডান ডান। আর খসড়া পেটেন্ট আইন, সরি খসড়া পেটেন্ট, এটার মেয়াদ হচ্ছে 20 বছর। পড়েছিলাম না? হ্যাঁ, কিছুক্ষণ আগে তো পড়াইছি। তারপরে দেখো ভাইয়া, ISO 14000, এটা কি? পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত। মানদণ্ডের কয়টি দিক চিহ্নিত করে? 4টে দিক চিহ্নিত করে। তারপরে পরিবেশের উপর পণ্যের প্রভাব সংক্রান্ত আন্তর্জাতিক। পরিবেশের উপর বলছে ভাইয়া, পরিবেশের উপর বললে কত? ISO 14000 আছে আছে। তারপরে দেখো ভাইয়া, কপিরাইট আইনে ফটোগ্রাফ স্বত্বাধিকারের অধিকার কত বছর সংরক্ষিত থাকে? অবশ্যই ফটোগ্রাফ হোক, চলচ্চিত্র হোক, সিনেমা হোক, ফিল্ম হোক, 60 বছর। যদি গ্রন্থ বা পুস্তক বলে, গ্রন্থ বা পুস্তক বলে তখন দিবা তুমি 25 বছর, আর বাকি সব ক্ষেত্রে 60 বছর দিও। ঝামেলা শেষ ভাইয়া। তাহলে কপিরাইট আইনে ফটোগ্রাফ স্বত্বাধিকারের অধিকার, ফটোগ্রাফ বলছে না 60 বছর, আর গ্রন্থ বা পুস্তক বললে 25 বছর। পেটেন্ট আইন অনুযায়ী পেটেন্ট কোন ধরনের সম্পদ? মাত্রা বাড়ছে, বুদ্ধিভিত্তিক সম্পদ। পণ্যকে অন্যান্য প্রতিযোগীর থেকে আলাদা করার জন্য ট্রেডমার্কের মাধ্যমে আলাদা করা হয়। পণ্যকে অন্যের অনুরূপ হতে স্বতন্ত্র করার জন্য ট্রেডমার্ক। পেটেন্ট কোন ধরনের সম্পদ? বুদ্ধিভিত্তিক সম্পদ। অপশনে বুদ্ধিভিত্তিক আছে? আছে। থাকতে পারবে অস্পর্শনীয় সম্পদ, এটাও থাকতে পারে। নিচের কোনটি আইএসও পরিবেশ ইস্যুর সাথে জড়িত? পরিবেশ মানে হচ্ছে ISO 14000। 14000 আছে? 14000 আছে। বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান ভাইয়া, বাংলাদেশের পণ্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, আর বাইরে আন্তর্জাতিকভাবে ISO। সময় কম, তাই না? ISO ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড হইতে পারে লিউড ডেয়ার কি ভাইয়া? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর অর্গানাইজ কি লেখা আবার ক নাম্বারে? ঠিক আছে। তারপরে চলো, কোনটি ব্যবসার আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়? পেটেন্ট আইন রয়েছে, ISO, হ্যাঁ এটাও আইন রয়েছে, বিমা আইন রয়েছে 2010 পার্ট। এটা নিয়ন্ত্রণের ভাইয়া একটা কৌশল। এটা তো পেটেন্ট, কপিরাইট বা ব্যবসায়ের আইনগত দিক না, এটা নিয়ন্ত্রণের কৌশল। এটা সঠিক উত্তর। সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব হিমেল বিশ্ববিদ্যালয় পর্যায়ে অর্থ হিসাব শাখার হিসাব সংরক্ষণের জন্য একটি সফটওয়্যার উদ্ভাবন করেন। কি করেন ভাইয়া? সফটওয়্যার উদ্ভাবন করেন। উদ্ভাবন করেন মানে কি ভাইয়া? আবিষ্কার করেন। তাহলে নতুন আবিষ্কারের স্বার্থ রক্ষার জন্য কোন সনদ দেওয়া হয়? অবশ্যই পেটেন্ট সনদটা দেওয়া হয়। কপিরাইট নিবন্ধন ফর্ম পূর্বক প্রয়োজনীয় ফিস সহ কয়টি প্রস্তে দাখিল করতে হয়? 3টি প্রস্তে। মুখস্থবিদ্যা। পেটেন্ট কি? নতুন আবিষ্কৃত বস্তুর উপর আবিষ্কারকের একচ্ছত্র অধিকার, পণ্য ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক। এটাই গ্রহণযোগ্য, বাকিগুলো দেখার দরকার নেই। কিসের মাধ্যমে আবিষ্কারককে? বা পেটেন্ট। দেখছো কোন ক্ষেত্রে কেনা বেচায় ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ সুবিধা পায়? কোন ক্ষেত্রে কেনা বেচায় উভয় সুবিধা পায়? তার মানে তোমার ব্র্যান্ডকে তুমি আলাদা করলে কাস্টমার প্রতারিত হয় না, আর কোম্পানি, রিয়েল কোম্পানি যারা আছে তারাও বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারে। তাহলে ট্রেডমার্ক আইন, ট্রেডমার্কের মাধ্যমে পণ্যকে স্বতন্ত্র করা হয়। ট্রেডমার্ক প্রথমে কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়? ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা কয় বছরের জন্য? 7 বছরের জন্য। আর পুনঃ নবায়নের মাধ্যমে 10 বছর পর্যন্ত করা যায়। নবায়নের মাধ্যমে 10 বছর করা যায়। কোকা কোলা, এদের একটা চিহ্ন আছে, প্রতীক আছে, এটাকে বলা হয় ট্রেডমার্ক। চিহ্ন বা প্রতীককে ট্রেডমার্ক বলে। পেটেন্ট কোন ধরনের সম্পদ? বুদ্ধিভিত্তিক সম্পদ। অপশনে বুদ্ধিভিত্তিক নাই, অস্পর্শনীয় আছে। বলছিলাম কপিরাইট আইন বাংলাদেশে কোন সালে প্রণীত হয়? 2000 সালে। কপিরাইট বিধি যদি বলে
বিধি বলে 2006। ডান। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণ করে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটিআই কত সালে যাত্রা শুরু করে? বিএসটিআই যাত্রা শুরু করে ভাইয়া 1985 সালে। আইএসও 14000 কোনটির সাথে? পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ। বাংলাদেশ কত সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত পরে ফেলছে অলরেডি। আইন বললে 95, বিধি বলে 97, নীতি বললে 99, পরিবেশ আদালত আইন বললে 2000। পড়েছি? অবশ্যই পড়েছি। বাংলাদেশ মানি লন্ডারিং, দেখছো মানি লন্ডারিং থেকে চলে আসছে। মানি লন্ডারিং হচ্ছে ভাই 2002। বাংলাদেশ আইএসও কত সালে চালু হয়? আইএসও কত সাল ভাই? মুখস্থ বিদ্যা, তোমাকে পারতে হবে। আইএসও 14000 কত সাল চালু হয়? 14000 চালু হয় 1996 সালে। তোরই একটি গান লেখেন, গান লেখছে, গান সুর দিয়েছে। এটাকে আবিষ্কার করছেন না? এটা ভিন্ন ধর্মী কিছু আবিষ্কার না, একটা গান, ফটোগ্রাফি, চলচ্চিত্র, সিনেমা, নাটক, এগুলোর ক্ষেত্রে কত বছর? 60 বছর। আর গ্রন্থ বা পুস্তকের ক্ষেত্রে কত বছর বলছি? 25 বছর। তাহলে গান লেখলে কপিরাইট আইনের আওতায় আসবে। গান যাতে কেউ কপি না করতে পারে, কপি করলে মামলা। কত সালের আইন দ্বারা এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি পরিচালিত হয়? কত সালের আইন দ্বারা? 1980 সালের আইন দ্বারা। তারপর আসো ভাইয়া WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ইনফর্ম আছে বাদ, ইন্টেলিজেন্স আছে কিন্তু ইন্টেলেকচুয়াল হবে, ইনফরমেশন আছে বাদ। তাহলে ইনফরমেশন দুইটা বাদ হবে কি ভাইয়া? WIPO এর পুনর হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আর বেশি নেই, দাঁড়াও। বাংলাদেশের পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি? বিএসটিআই আছে কই? এই জায়গায়। বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন? 2009 সালের ট্রেডমার্ক আইন। তারপরে আসো ভাইয়া 2009 সালে না? হ্যাঁ 9 সালের। 2011 দিয়েছে কেন? এই যে 11 দিলে আমার কিছু করার নেই, বইতে বল থাকতে পারে। 2009 হবে। বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ করে কে? বিএসটিআই। বিসিআইবি কি আবার? দূর, বিএসটিআই। বাংলাদেশে বলছে না বিএসটিআই। বাংলাদেশের পণ্যের মান, আচ্ছা। বই লেখকের সুরক্ষার জন্য কোন আইন কার্যকর? তাই লেখকের সুরক্ষার জন্য। বই তো কপি করে, কপি থেকে রক্ষা পেতে কপিরাইট আইন। তারপরে দেখো ভাইয়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, মানে কি ভাইয়া? ISO এর পুনরুদ্ধ দিছে। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। চলবে কিনা বলো? এখন একটু মজার পড়া আছে। সাতকে বারবার 7 শোনা যায়। 60 বা 60। প্র্যাকটিস করো, স্পোকেন প্র্যাকটিস করো। হ্যাঁ, কাজ কি জানা লাগে না। এখানে যা আছে না এভাবে আসবে। তোমরা তো ভাই সাল নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, ভাই এটা কি পড়ার সিস্টেমটা বোঝো না আসলে। কথা বুঝছো? বলতে গেলে অনেক কিছু বলে ফেলবা। এক পাপি বান্দা একটা পোস্ট করছে গ্রুপে, নাম না বলি। তো পাপি বান্দা পোস্ট করছে কি জানো? ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যবসার মুখ্য কাজ কি? তা আমি ক্লাসে বলছি উৎপাদন ও ক্রয় কাজ। ব্যবসার মুখ্য কাজ হচ্ছে উৎপাদন ও ক্রয়। কাঁচামাল ক্রয় না করলে উৎপাদন করতে পারবে না। এই লজিক থেকে দুইটা যদি অপশনে থাকে ক্রয় হবে। এটা ক্লাসে 2বার বলছি না আমি, আজকে 3বার। পাপি বান্দারা ক্লাস করবে না, মেসেঞ্জারে দিবে, গ্রুপে পোস্ট করবে। ভাই গ্রুপে পোস্ট করে, মেসেঞ্জারে দেয়, এগুলো কি? কষ্ট করে ক্লাস নিচ্ছি না ভাই, ক্লাসগুলো করতে হবে তো। এছাড়া আমি জানি তুমি অন্য জায়গা থেকে ভুল শিখছো। এখন তোমাকে পার্সোনালি অ্যান্সার দেওয়ার মতো সময় আমার আছে বলো? এখন বলবা যে ভাই বড়াই করতেছেন, আপনি অহংকারী করতেছেন। ভাই আমার এত সময় নাই, আমি অহংকারী। তোমাদের যে ক্লাস নিচ্ছি জাহিদ ভাই না বললে আমি জীবনে নিতাম না। কথা বুঝছো? সত্য কথা বলতে জাহিদ ভাই বলছে দেখে আমি ক্লাসগুলো নিচ্ছি, নাহলে আমি নিতাম না। কথা বুঝছো? তো এগুলো ক্লাসের মাধ্যমে সলভ করবা। কোনটা পড়তে হবে এগুলো জানতে হবে, নাহলে তো পরীক্ষা হলে গিয়ে মাথা চাপলানো ছাড়া উপায় নেই। ম্যানেজমেন্টে 10,000-এর উপরে ইনফরমেশন আছে।
10,000-এর উপরে ইনফরমেশন আছে, এগুলো তোমার লাগবে না। সব তোমার লাগবে কত, ঘুরে ফিরে আমি দেখছি 2,000-এর মধ্যে ঘুরে ফিরে এগুলো থেকে আসে। তা আমার ক্লাস করবা, আমার ক্লাস করলে 2,000 পেয়ে যাবা। তোমার তো প্রশ্ন করার কোনো মানে হয় না। কথা বুঝতে, এত হাই লেভেলে লাগবে না এখন। কথা বুঝছো, মাইন্ড করে না কেউ। আবার এই কথা একজনে বলছে ইংলিশ ক্লাসে, সারিয়াবে বলছে এইরকমই যে প্রশ্ন করছে, ক্লাস শেষ করে নাই, প্রশ্ন করে ফেলছে। তো ভাই মনে হয় বলছে এইভাবে, আমার মতো বুঝাইছে লাগবে না জিনিসগুলো, এগুলো নিয়ে মাথামাতি করতেছে কেন। তো বলতেছে একজনে পোস্ট করছে সারিয়ার ভাইরা নিয়ে, ভাই আপনি ইংলিশ ক্লাস নিতে পারেন না, আমার আসল সন্দেহ হয় আপনি কি ইংলিশের পারেন কি না, এই জাতীয় কথাবার্তা বলছে। কথা বুঝছো, পারা আর না পারা এগুলো তো ক্লাসের মাধ্যমে দেখতেছ। যাই হোক, একটু কথা বলে ফেললাম, ডিস্টার্ব সিচুয়েশন, কেউ কিছু মনে করে না। হ্যাঁ, ক্লাসে কথা বলা উচিত না, ক্লাসে কথা বলাটা উচিত না। ক্লাস 2x মোডে পড়াইতেছেন যে তোমরা আস্তে পড়াইলে তোমরা নিতে পারো না, জোরে পড়াইলে ঠিক আছে, এই কারণে জোরে পড়াই। এখন পেট বেঁচে কেন, বোম সলভ করাচ্ছি না এখন, বোম কি সলভ করাচ্ছি না এখন, আবার পেট বেঁচে লাগবে কেন? যেগুলো করাই করো, তোমরা বোঝো না, মনে করো যে বই পুরোটা গিলে খাওয়া লাগবে। এখানে বই গিলে খাওয়ার কিছু নেই, পড়ালেখার সিস্টেমে করতে হয়। কথা বুঝছো, সত্য কথা বলি, আমি প্রচণ্ড লেভেলের ফাঁকিবাজ, প্রচণ্ড লেভেলের, মানে প্রচণ্ড লেভেলের, কিন্তু তাও এগুলো আমি পারি। কারণ কি, আমার বেসিকটা যথেষ্ট স্ট্রং আছে। কথা বুঝছো, বেসিকে ফোকাস করছিলাম অনেক, তারপরে গিয়ে প্রশ্ন সলভ করছি, যেটা মনে সায় দেয় না। বিভিন্ন ভার্সিটি প্রশ্ন অ্যানালাইসিস করতে করতে ভাই এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কোনটা কোন ভার্সিটিতে আসছে না আসছে। কথা বুঝছো, তো এই জিনিসগুলো নিয়ে বেশি মাতামাতি করি নাই। পড়াইতে পারতেছি না, অবশ্যই পড়াইতে পারতেছি, উত্তর দিতে পারতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি কোনটার অ্যান্সার কীভাবে হবে। কথা বুঝছো, বইতে একরকম আছে, দেখা যায় আমার চিন্তা আরেক রকম হচ্ছে। বইটা বাদ, কারণ হচ্ছে ভাই আমি রোবট না মুখস্থ করব, আমার চিন্তা করার ক্ষমতা দরকার। চিন্তা করার ক্ষমতা আছে, চিন্তা করব, এগুলো চিন্তা করার অনেক জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা আসো ভাইয়া, বহুত কথা বলে ফেলছি। এখন হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা থেকে আমরা পড়বো। হ্যাঁ, তো ব্যবসায় সহায়ক সেবা পড়ার আগে একটা গল্প আমাদের জানা উচিত। সে গল্পটা না পড়লে তোমরা জীবন যুদ্ধ অনেক পিছিয়ে যাবা। ঠিক আছে, জীবন যুদ্ধ অনেক পিছিয়ে যাবা, তোমরা পিছিয়ে পড়ো, আমরা চাচ্ছি না এটা। টপ 10 করতে চাই, হ্যাঁ পড়ো, কথা শোনো ভাইয়া, ভালো কিছু করবা। তোমাদের সুফিয়ান ভাইকে সবাই চেনো না? সুফিয়ান ভাইয়া, গল্পটা একটু না বলি তোমাদেরকে, তোমাদের জন্য গল্পটা। তোমরা সুফিয়ান ভাইয়ার অনেক প্রিয় মানুষ, এই কারণে বলি, তোমাদেরকে বলি। সুফিয়ান ভাই বুঝতুম, একটা মেয়ে দেখছে আর কি রাস্তায়, মেয়ে মানুষ দেখলে আবার পছন্দ হতে পারে, স্বাভাবিক কথা, ন্যাচারাল। তো আমারও বলতেছে একটা মেয়ে দেখছি বুঝছোস, ভালো লাগছে। তা আমি কোন মেয়ে, তো মেয়ের বৈশিষ্ট্য বললো। তা আমি বললাম ওই মেয়ের বাপ তো পুলিশ। কথা বুঝতাম, তো পুলিশ এই কথা শুনে তো ভয় পেয়ে গেছে, আর অত ক্রিমিনাল যে যে কথাগুলো বলে ক্লাসের মধ্যে। কথা বুঝতো, তো পুলিশ শুনে ভয় পেয়ে গেছে। তা আমি বললাম ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। কি করতে হবে, যাবি গিয়ে মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিবি। সুন্দর কথা বলছি না ভাই, সুন্দর কথা বলছে কিনা, সুন্দর কথা বলছে। বিয়ের প্রস্তাব দিবি, বলতেছে না ভাই আর যাই হোক পুলিশের সাথে সম্পর্ক না, লাইফ তেজ পাতা করে দেব। আমি কি টেনশন নাই, পুলিশ এগুলো আমরা দেখবো, পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, আর্মি, এগুলো সব আমরা দেখবো। তুই যাবি, প্রস্তাব পাঠাবি। আজ আমরা কি করতেছি ভাইয়া, সুফিয়ান ভাইয়াকে আগ্রহী করে তুলতেছি। তাহলে কি করতেছি ভাইয়া, আগ্রহী করতেছি, তাই না? আগ্রহী করতেছি।
এখন আগ্রহী করছি, যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না, আমি বলতেছি যা যা যা, ও বলতেছে না না না। তার মানে সুফিয়ান ভাই পারে না, ঠিক আছে, সুফিয়ান ভাই পারতেছে না বলতে। কাকে? পুলিশকে, মেয়ের বাবাকে তো বলতে হবে, মেয়ের বাবাকে বলতে পারতেছে না ভাই। তা আমি চিন্তা করলাম আমার বন্ধু মানুষ, ওরা আগ্রহী করছি, বিয়ের পথে আগ্রহ করছি, এখন মেয়েটাকে রাজি করাতে হবে, মেয়ের বাবাকে রাজি করাতে হবে। তার মানে মেয়ের বাবাকে রাজি করালে মেয়ে অটো রাজি। তাই আমি গেলাম মেয়ের বাবার কাছে, কি করার জন্য? বিয়ে ঠিক করতে। তাহলে বিয়ে ঠিক করতে গেছে 2 নাম্বার। হ্যাঁ, তারপর বিয়েটা হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে দুইজনের মেন্টালিটি মিলতেছে না, মেয়েটা কেমন পাগল টাইপের, আর সুফিয়ান ভাই তো বুঝোই, সুফিয়ান ভাইকে সহ্য করতে পারে না, ওই রকম ভিডিওগুলো দেখে ফেলছে, বিভিন্ন ক্লাসের ভিডিও দেখে ফেলছে, সহ্য করতে পারতেছে না। আর সুফিয়ান ভাই সহ্য করতে পারতেছে না, পেন দেয় খালি এই কারণে, সংসার টিকবে না টিকবে না এমন অবস্থা, কি একটা অবস্থা। তা আমারে কল দিল, রায়হান বিষয়টা এমন এমন, বিয়ে তো করলাম ভাই, পছন্দ করছি, তোর দোষ দিও লাভ নাই, ঠিকঠাক করে দিছোস, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিছোস, অনেক উপকার করছোস, সারাসারি করানো যায় কিনা দেখতে, একটু ডিভোর্সের ব্যবস্থা করা যায় কিনা একটু দেখতো। তা আমি বললাম যে সারাসারি করার দরকার নাই, মানাই নেই, মানায় নেওয়ার ট্রাই কর, লাইফ সুখী। কথা বুঝছো? এই যে ওদের বৈবাহিক জীবন, এটাকে সংরক্ষণ করার ট্রাই করছি, টিকিয়ে রাখার ট্রাই করছি। 3টা কাজ কিন্তু মানুষের লাইফে ঘটে থাকে কিনা বলো তো? ঘটে থাকে। এখন আমি যে ওই মেয়েকে বিয়ে করার জন্য সুফিয়ানকে আগ্রহী করছি, এটাই কি বলে জানো ভাইয়া? উদ্দীপনামূলক সেবা। দুই নাম্বারে ভাইয়া বিয়ে যে ঠিকঠাক করে দিছি, এটাই কি বলে জানো? সমর্থনমূলক সেবা। তার বিয়েকে আমি সমর্থন করছি। 3 নাম্বারে কি ভাইয়া? বিয়েটা টিকিয়ে রাখতে হবে, এটাই কি বলে? সংরক্ষণমূলক সেবা। সংরক্ষণমূলক সেবা। তাহলে ব্যবসায়ের কয় ধরনের সহায়ক সেবা রয়েছে? 3 ধরনের। তাহলে একটা মানুষকে ব্যবসায় কয় ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে? 3 ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে। 1 নম্বর হচ্ছে উদ্দীপনামূলক সেবা। তার মানে একজন উদ্যোক্তাকে বা আগ্রহী ব্যক্তিকে ব্যবসায় গঠনে, একজন উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করার জন্য যেই প্রচেষ্টা, যেই সহায়তা, সেটাকে বলা হয় ভাইয়া উদ্দীপনামূলক সেবা। 1 নাম্বার উদ্দীপনামূলক সেবা ডান কিনা বলো? 100% ডান। 2 নাম্বার ভাইয়া সমর্থনমূলক সেবা। ব্যবসায় গঠন করতে প্রথমে কি করছি? ব্যবসায় আগ্রহী করছি। কি করছি ভাইয়া? ব্যবসায় গঠনে আগ্রহী করছি, এটাকে বলে উদ্দীপনামূলক সেবা। 2 নাম্বারে আগ্রহী করার পরে ব্যবসায় গঠন করার জন্য, ব্যবসায়টা গোছানোর জন্য প্রয়োজনীয় যে সেবা, সেটাকে বলা হয় ভাইয়া সমর্থনমূলক সেবা। তাহলে ব্যবসায় গঠনে সহায়তা করা। 3 নাম্বারে ভাইয়া ব্যবসায় গঠন করার পরে ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য বা ব্যবসায় টিকে রাখার জন্য যে সেবা প্রদান করা হয়, সেটাকে বলা হয় ভাইয়া সংরক্ষণমূলক সেবা। তাহলে টিকিয়ে রাখা বা চালিয়ে যাওয়া। এই টপিকটা 100% ক্লিয়ার কিনা বলো? এইটুকু যদি ক্লিয়ার হও, তাহলে তোমরা ভাইয়া অনেক 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 এগিয়ে আসো। বিয়ে হতে না হতে তালাক। মিম ভাবে কি হবে? তো মিম টিম গনার টাইম আছে নাকি? এখন যদি ক্লিয়ার হও, এখন আমাকে শিখতে হবে কি ভাইয়া? উদ্দীপনামূলক সেবা শিখতে হবে, সমর্থনমূলক সেবা শিখতে হবে, সংরক্ষণমূলক সেবা শিখতে হবে। 3টা থেকে প্রশ্ন আসবে। প্রশ্নে একটা জিনিস দিয়ে বলবে এটা কোন ধরনের সেবা প্রদান করে, এটা কোন ধরনের সেবা প্রদান করে। এটা শেখার জন্যই তোমাদের রায়হান ভাইয়া একটু জায়গা মতো আসে। জুম বাবা
উদ্দীপনামূলক সেবা এটা প্রদান করে কারা? এটা প্রদান করে জুম বাবা। জুম বাবা কি ভাইয়া? বাংলাদেশে কত বাবা দেখছো? তালি বাবা, তালা বাবা, সালা বাবা, জটলা বাবা, পটলা বাবা, গাঞ্জা বাবা, ঠ্যাঙ্গা বাবা, গুল্লি বাবা। একটা নতুন বের হয়েছে ফেসবুকে, দেখছো না? গুলি করে। কথা বুঝছো? মেয়ে মানুষে কি পাগল, বাবার কাছে চলে যায়। বাংলাদেশে বাবার এত অভাব, অন্যের বাবার কাছে যাওয়া লাগে, ভণ্ডগুলার কাছে যায়। ইসলামটা ধ্বংস করে দিল পুরা। বাংলাদেশে বাবার অভাব নাই, আর ভারতে মায়ের অভাব নাই। কি একটা অবস্থা! আর বললাম না। তাহলে বাবা, আমি একটা বাবা আবিষ্কার করছি, জুম বাবা। এটা কি করে জানো? জুম চাষ করে। জুম চাষ কি ভাইয়া? পাহাড়ি এলাকায় চাষ করা। এখন পাহাড়ি এলাকায় চাষ করে, পাহাড়ি এলাকায় গিয়ে ভাত ধরে। এই বাবারা কেমন হয় জানো? একটু বলে ফেলি। মসজিদের নাটক পড়ছো না? লাল সালু, বহিপীর। আমার কাছে লাল সালুটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। বহিপীরের তুলনায় লাল সালুটা আকর্ষণীয় মনে হয়েছে। কঠিন লেভেলের ভণ্ডামি প্রকাশ পাইছে। তো মসজিদ গ্রামে যখন নাটক বিভাগে প্রবেশ করছে, তখন কিভাবে হাত তুলছে? দুই হাত উপরে তুলে আছে, মানে ভাব ধরছে, মানে দরবেশ দরবেশ ভাব। গ্রামের দুই ভাই ছিল, তাহের কাদের, মনে আছে কিনা? সুফিয়ান ভাই এগুলো ভালো বলতে পারবে। আমার যতটুকু মনে আছে, 2বার পড়ছিলাম মাত্র। তাহের কাদের, এই তাহের কাদের রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখতেছে যে এই লোকটা এখানে। যখন তাদের বাড়ির কাছে গেল, তখনও দেখো মসজিদ হাজির, তো হাত তুলে আছে। তার মানে প্রবেশটা কেমন নাটকীয়! এভাবে যে হাত তুলে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি কিছু একটা, কিন্তু যা করছে, যত খারাপই করছে। কথা বুঝছো? তো এরকম লেভেলের না মসজিদ, আবার এরকম ভণ্ডামি করতো না। মসজিদের ভণ্ডামিটা ছিল একটু প্রতারণা টাইপের। আর এদের ভণ্ডামিটা, এরা কি বুঝে করে নাকি না বুঝে করে, বোঝাটাই মুশকিল। এরা কি আসলে পাগল নাকি নকল পাগল, বোঝাটাই মুশকিল। মাথার ভিতরে জ্বর টট লেগে, তারপরে ল্যান্টা বাবা নামে একটা বাবা আছে। কথা বুঝছো? তো এমনও ঘটনা ঘটছে, আমি শুনছি আর কি। তো ল্যান্টা বাবাকে দুধ খাওয়াচ্ছে। কয়, একে কি খাওয়াচ্ছ? বলতে দুধ খাওয়াচ্ছি। কয়, এরে খাওয়াই লাভ কি? কয়, এরে খাওয়াই অনেক লাভ। কি লাভ? এর ভিতরে অনেক কিছু আছে। কয়, এর ভিতরে যা আছে তা তো দেখাই যাচ্ছে। কথা বুঝছো? তো এরকম বাবার মতো একটা বাবা বানাইছি, সেটা হচ্ছে ল্যান্টা বাবা। এটা কার বাবা আমি জানি না, তবে এটুকু জানি উদ্দীপনামূলক সেবা শেষ। উদ্দীপনামূলক সেবা কেমনে শেষ? জু মানে হচ্ছে ভাইয়া যুব অধিদপ্তর। জু মানে কি ভাইয়া? যুব অধিদপ্তর। ম মানে কি ভাইয়া? মহিলা অধিদপ্তর। বা মানে কি ভাইয়া? বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ। আবার বা মানে কি ভাইয়া? বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা। তাহলে জুম বাবা উদ্দীপনামূলক সেবা। জু মানে যুব অধিদপ্তর, ম মানে মহিলা অধিদপ্তর। কোন ধরনের সেবা প্রদান করে থাকে? উদ্দীপনামূলক সেবা। বা মানে কি ভাইয়া? বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। আবার বা মানে হচ্ছে ভাইয়া বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা। জুম বাবা শেষ, উদ্দীপনামূলক সেবা শেষ। তারপর আসে ভাইয়া সমর্থনমূলক সেবা। ব্যবসায়ীকে সমর্থনমূলক সেবা দিয়ে থাকে কোন কোন প্রতিষ্ঠান, সেগুলো আমরা একটু দেখি। সরকার ক্ষুদ্র ও কুটির বেসিক কর্মসংস্থানকে কাজে লাগিয়ে বেসরকারি সংস্থার বাণিজ্য গড়ে তোলে। সরকার ক্ষুদ্র ও কুটির বেসিক কর্মসংস্থানকে কাজে লাগিয়ে, সরকার ক্ষুদ্র ও কুটির বেসিক কর্মসংস্থানকে কাজে লাগিয়ে বেসরকারি সংস্থার বাণিজ্য গড়ে তোলে। সরকার মানে কি ভাইয়া? সরকার মানে হচ্ছে সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, এই সেবাগুলো দিয়ে থাকে। তাহলে সরকারি লাইসেন্সিং কর্তৃপক্ষ কোন ধরনের সেবা দিয়ে থাকে? সমর্থনমূলক সেবা দিয়ে থাকে। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কোন ধরনের সেবা দিয়ে থাকে? সমর্থনমূলক সেবা প্রদান করে থাকে। ক্ষুদ্র ও কুটির, তার মানে কি ভাইয়া? ক্ষুদ্র ও কুটির শিল্প, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা সমর্থনমূলক সেবা দিয়ে থাকে। বেসিক মানে হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেড, কোন ধরনের সেবা দিয়ে থাকে? সমর্থনমূলক সেবা দিয়ে থাকে। কর্মসংস্থান মানে কর্মসংস্থান ব্যাংক, কোন ধরনের সেবা দিয়ে থাকে? সমর্থনমূলক সেবা দিয়ে থাকে। তারপরে আসো ভাইয়া বেসরকারি সংস্থার বাণিজ্য গড়ে তোলে। বেসরকারি মানে বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিও। এনজিও এর পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও এর পুনরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিও গুলো সমর্থনমূলক সেবা প্রদান করে থাকে। তারপর বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি সংস্থার বাণিজ্য গড়ে তোলে। বাণিজ্য মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, সমর্থনমূলক সেবা করে থাকে।
আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এর বাকি বাদ যা আছে থাকুক, এর বাদে যা আছে সব হচ্ছে ভাইয়া সংরক্ষণমূলক সেবা। এই দেখো, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, প্যাটেন্ট ডিজাইন ট্রেডমার্ক অধিদপ্তর, দেখছো এই তিনটা স্পেশালি মনে রাখবা। বিএসটিআই স্পেশালি মনে রাখবা। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, বাংলাদেশ শিল্প বণিক সমিতি, ওই দুইটা মনে রাখলে বাকিগুলো এগুলা। ঠিক আছে, তাহলে আমাদের কোন জিনিসটা শেষ? উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা, সহায়ক সেবা, তিনটা জিনিস শেষ। তিনটা জিনিস শেষ হইলে আসো 10:30 না, তাই আছে এখনো 50 মিনিট। আসো, কি বলছে আমি একটু দেখি। হ্যাঁ, বিশ্বব্যাংক গোষ্ঠীর, আচ্ছা, বিশ্বব্যাংক গোষ্ঠীর কোন কাজটি সহজে ঋণ দেওয়ার জন্য পরিচিত? আইডিএ। ঠিক আছে, বাংলাদেশে কোন ধরনের 8টি দেশকে G8 বলা হয়? শিল্পোন্নত 8টি দেশকে G8 বলা হয়। বর্তমান হচ্ছে 7টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে জুজা কাইফ, আমার টেকনিক। ঠিক আছে, G7, G7 এর অন্তর্ভুক্ত কোনগুলো একটু দেখো। আগে ছিল G8, এখন হচ্ছে G7। কে কি আছে একটু দেখো। জুজা কাইফ, জু মানে হচ্ছে ভাইয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। যা মানে কি ভাইয়া? যা মানে হচ্ছে ভাইয়া জার্মান, জাপান। আবার কা মানে হচ্ছে ভাইয়া কানাডা। তারপরে আসে ভাইয়া রশি মানে ইতালি। তারপরে আছে কি ভাইয়া? তারপরে আছে ভাইয়া ফ মানে হচ্ছে ফ্রান্স। এগুলো হচ্ছে ভাইয়া শিল্পোন্নত 7টি দেশ। ঠিক আছে, আগে ছিল G8, এখন হচ্ছে বর্তমানে G7। ঠিক আছে, এগুলো জিকের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে শিল্পোন্নত 8টি দেশ কোনগুলো? জোজা কাইফ, জোজা কাইফ। কি নত? শিল্পোন্নত, শিল্পে উন্নত, শিল্পোন্নত, শিল্প উন্নত। জাহাঙ্গীরনগর আসছে প্রশ্নটা। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, জার্মান বা জাপান, কানাডা, ইতালি, ফ্রান্স। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার হইলে পরবর্তী ধাপে চলো। এখন টানতাছে, হ্যাঁ প্রচুর টানবো। এখানে অনেকগুলো প্রশ্ন স্কিপ করবো, কারণ ইংলিশে আছে একবারে জিকের প্রশ্ন। ঠিক আছে, দরকার নাই, দরকার নাই। BGME এটা দরকার। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে কই দেখো। বাংলাদেশ গার্মেন্ট মার্চেন্টাইজ দিয়েছে কেন বাদ? হ্যাঁ, ম্যানেজার্স দিয়েছে বাদ। ম্যানুফ্যাকচারার্স আছে, হতে পারে। তাহলে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারপরে চলো, এগুলো দরকার নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে জিকের প্রশ্ন। TCB, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এর পুনরূপ কি ভাইয়া? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। BSTI কোন মন্ত্রণাধীন? শিল্প মন্ত্রণাধীন। GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডিটেকশন হবে না, ডিস্ট্রিবিউশন হবে না, ডাটা হবে না। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নিচের কোনটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নয়? সরকারি প্রতিষ্ঠান নয়। পল্লী বিদ্যুৎ সরকারি প্রতিষ্ঠান? সরকারি প্রতিষ্ঠান নয়। নিম্নের কোনটি বিষায়িত ব্যাংক? মুখস্থ বিদ্যা, আমার কিছু করার নাই, আমাকেও দেখতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক, বিষায়িত ব্যাংক। ক্ষুদ্র ঋণের প্রবক্তাকে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখে রাখিও ভাইয়া, উপদেষ্টা হয়ে গেছে, চলে আসতে পারে। নিচের কোন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীতে তেল রপ্তানির সাথে সম্পর্কিত? অপেক, অপেক তেল রপ্তানির সাথে সম্পর্কিত। তারপর আসে ভাইয়া সাফটা। এখান থেকে প্রশ্ন আসবে, কিভাবে আসবে আমি তোমাকে দেখাচ্ছি। সাফটা চুক্তিতে কতগুলো দেশ স্বাক্ষর করছে? সাফটা চুক্তিতে 8টা দেশ স্বাক্ষর করছে। কয়টা দেশ স্বাক্ষর করছে? 8টা দেশ স্বাক্ষর করছে। দেশগুলো কি কি তা জানার দরকার নাই, তারপর একটু জানো। এখানেও সুফিয়ান ভাইয়ের কারবার। নিপা MBBS ডাক্তার, এটা কার কি আল্লাহ ভালো জানে। তাহলে নিপা MBBS ডাক্তার, নিপা MBBS ডাক্তার। নিপার এন, এন মানে হচ্ছে ভাইয়া নেপাল। আই মানে কি ভাইয়া? ইন্ডিয়া। পি মানে কি ভাইয়া? পাকিস্তান। এ মানে কি? আফগানিস্তান। এম এর এম দ্বারা মালদ্বীপ, আবার বি মানে বাংলাদেশ, আবার বি মানে ভুটান, আবার এস মানে শ্রীলঙ্কা। এগুলো হচ্ছে ভাইয়া 8টি দেশ। সাফটা চুক্তি স্বাক্ষরকারী 8টি দেশ। নিপা MBBS ডাক্তার, নিপা MBBS ডাক্তার। একটা অ্যাসেস নিতে পারো চাইলে। ঠিক আছে,
ভাই ডান। টেকনিক ফেকনিক দিয়ে আর কোনো লাভ নেই, এই অধ্যায় এখন খালি টানবো, জাস্ট কাজ শেষ করে দেবো। সাবটা এর পূর্ণরূপ কি? সাবটা এর পূর্ণরূপ কি? পি দিয়ে থাকলে কি হয়, এফ দিয়ে থাকলে কি হয়, এটা একটু দেখো। এস এ পি টি এ, এই সাবটা একটি, আরটা হচ্ছে এস এ এফ টি এ। ওখানে ঝামেলা কোন জায়গায় লাগবে একটু দেখুন ভাইয়া। এস এ আর টি, এস এ আর টি এর মানে একই। এস এ মানে সাউথ এশিয়ান, নিচেও আছে সাউথ এশিয়ান। আর টি মানে হচ্ছে ট্রেড, এখানেও ট্রেড, এখানেও ট্রেড। এখানে 3 আর 5 নাম্বার নিয়ে ঝামেলা, এখানেও 3 আর 5 নাম্বার নিয়ে ঝামেলা। এফ এ কি হয় ভাইয়া? এফ এ অবশ্যই ফ্রি হয়। এফ এ কি হয়? ফ্রি হয়। ফ্রি লিখতে কয়টা অক্ষর? 4টা অক্ষর। এখন 4টা অক্ষরের আরেকটা জিনিস এ দ্বারা লিখতে হবে। এরিয়া লিখতে কয়টা অক্ষর? 4টা অক্ষর। তাহলে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, ফ্রিতে 4টা অক্ষর আছে, এই কারণে এখানে এরিয়া দিছি, ঝামেলা শেষ। 2 নম্বরে পি, পি মানে হচ্ছে প্রেফারেন্সিয়াল। পি মানে কি ভাইয়া? প্রেফারেন্সিয়াল। পি মানে কি ভাইয়া? প্রেফারেন্সিয়াল। প্রেফারেন্সিয়াল অনেকগুলো অক্ষর, এই কারণে এখানে এ দিয়ে এগ্রিমেন্ট দিছি। 100% ক্লিয়ার কিনা একটু বলো। 100-এ 100 ক্লিয়ার কিনা একটু বলো। রাইট, ক্লিয়ার হলে চলো। আইএসও এর অফিস কোথায়? আইএস এর অফিস বা সদর দপ্তর যেটাই বলো সুইজারল্যান্ডে জেনে ভাই। তারপর আসা ভাইয়া বিজিএমইএ কোন শিল্পের সাথে সঙ্গে তৈরি পোশাক? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন মানে তৈরি পোশাক। ডাব্লিউটিও এর কার্যক্রম শুরু হয় কখন? তোমাকে দেখতে হবে। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও এর পুনর কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কার্যক্রম শুরু 1995 সালে। এসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এন্টিটি দিছে বাদ, এন্টিটি দিছে বাদ, শর্ট দিছে এখানে, আবার শর্ট হবে না, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। বিজিএমইএ এর পূর্ণরূপ কি? বিজিএম এর বাংলাদেশ গার্মেন্টস, গার্ডেন্স দিছে, গুডস দিছে, গার্বেজ দিছে বাদ, গার্মেন্টস আছে, ঠিকই আছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারপর আসো, সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান কৌশলগত মিত্র গড়ে তোলে? গুচ্ছতে যখন এই প্রশ্নটা আসছে এবছর, কত মারামারি। কৌশলগত মিত্র গড়ে তোলে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মুখস্থ বিদ্যার প্রশ্ন, এটা নিয়ে মারামারি শুরু করে দিছে। এটা নিয়ে মারামারি কিছু নাই। কোনটা ভাইয়া? বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান কৌশলগত মিত্র গড়ে তোলে। তারপর আসো, একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত ট্রেডমার্ক, কর অবকাশ, কোন ধরনের সেবা? ভাইয়া ব্যবসায় সহায়ক সেবা থেকে আছে, কোন ধরনের সেবা প্রদান করে এটা জিজ্ঞেস করবে। এটা কি ভাইয়া উদ্দীপনামূলক সেবা, না সমর্থনমূলক সেবা, না সংরক্ষণমূলক সেবা? একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন চলতেছে তখন ব্যবসায়ের কর অবকাশ, কর অবকাশ বা কর মাফ করে দিলে ব্যবসায় চলতে আরো সহযোগিতা হবে না? হবে। তাহলে ব্যবসায় চালিয়ে যেতে সহযোগিতা করছে না? চালিয়ে যেতে সহযোগিতা করছে। তাহলে কোন ধরনের সেবা? অবশ্যই অবশ্যই সংরক্ষণমূলক সেবা। রেডিমেড গার্মেন্টস বা গার্মেন্ট বলছে বিজিএমইএ, বিজিএমইএ, এই জি দিও না আবার। হ্যাঁ, সবচেয়ে বড় সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট কোনটি? সবচেয়ে বড়, সবচেয়ে বড় বলছে, তোমরা এটাতে লাগাবা, কিন্তু না, সবচেয়ে ছোট আছে কোনটা? ইইউ। ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন। বাংলাদেশের বৃহত্তম ব্যবসা সংগঠন কোনটি? এফবিসিসিআই। তারপর আসো, নিচের কোনটি ব্যবসায় দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস নয়? দীর্ঘমেয়াদী নয়, শিল্প ব্যাংক। ভাইয়া দেখো তো, বড় না অনেক? বিনিয়োগকারী প্রতিষ্ঠান, বড় না অনেক? বন্ধকি ব্যাংক বা অনেক বড় না? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এগুলা কি ভাইয়া?
এগুলো মানুষকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ঋণ দিয়ে থাকে। তাহলে এটা কি ভাইয়া দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস নয়, অর্থ সংস্থানের উৎস নয়। ওয়েস্টার্ন ইউনিয়ন কোন ধরনের ব্যবসা? অর্থ হস্তান্তর সংক্রান্ত ব্যবসা। কোন দেশে বিমস্টেকের সদস্য নয়? কোনটি? দক্ষিণ কোরিয়া। এগুলো হচ্ছে সদস্য ভাইয়া। হ্যাঁ, কোনটি বাংলাদেশের বড় বেসরকারি প্রতিষ্ঠান? বড় বেসরকারি প্রতিষ্ঠান বলছে ব্র্যাক। ব্র্যাক হচ্ছে বড় বেসরকারি প্রতিষ্ঠান। তারপরে দেখো দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোতে সামগ্রিক কল্যাণের নিচের কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে? তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সামগ্রিক কল্যাণে কাজ করছে কে? বিমস্টেক না আসিয়ান? আসিয়ান। পেঁয়াজ বা দেখেন আসিয়ান হবে। হ্যাঁ, নিচের কোন সংস্থাটি নারী উদ্যোক্তাদের সহজ শর্তে এমটিবি এমটিবি গুণবর্তী নাম জামানতবিহীন ঋণ প্রদান করে? কোনটা দিবা? অনেকে মহিলা অধিদপ্তর দেখে মহিলা অধিদপ্তর দাঁড়িয়ে দিবা ভাইয়া। নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিছে মুখস্থ বিদ্যা। SME ফাউন্ডেশন। এস মানে কি? এস। এম মানে কি? এম। ই মানে কি ভাইয়া? ই। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এটা নারী উদ্যোক্তাদের সহজ শর্তে এমটিবি গুণবর্তী নাম জামানতবিহীন ঋণ প্রদান করে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি? কোন দেশে ভাইয়া? চীনে। তারপর আসো BKMEA কোন ধরনের ব্যবসায়িক জোট? সমান্তরাল ব্যবসায়িক জোট। তারপর আসো সোনালী ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প চালুর মূল উদ্দেশ্য কোনটি? মূল উদ্দেশ্য হচ্ছে ভাইয়া সরকারি নীতি বাস্তবায়ন না, অধিক মুনাফার জন্য না, উদ্যোক্তাকে উৎসাহিত করা, উদ্যোক্তাদের উৎসাহিত করা। বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সেবা কত সালে চালু হয়? বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা চালু হয় 2011 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। তাড়াহুড়ো করে ফেলছি না, সুফিয়ান ভাইয়ের ক্লাস আছে তো, মূল কারণ হচ্ছে এটা। তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। তাহলে এই লেকচার এখানেই শেষ, ঠিক আছে? আর বেশি দেরি নয়। কেমন হইলো বলো? ছাত্রলীগ ফিরবে একদিন অ্যাকাউন্টিং ক্লাসে। সেলফ প্র্যাকটিস লাগবে না। হ্যাঁ, সত্য বলতে সেলফ প্র্যাকটিসে অনেক ভুলভাল কোশ্চেন আছে ভাই। এভাবে পড়াইয়েন, তোমার মন মতো পড়াবো না ভাইয়া, তোমার মন মতো না। তোমার মনে করো এই টপিকগুলা তোমাদের নিজেদের পড়ার টপিক, কিন্তু জানো না কি পড়তে হবে কি ছাড়তে হবে। এই টপিকগুলোতে পড়তে হয় যে ইয়ার কোশ্চেন। কম বুঝতে পারছো আজকের ক্লাসে, বোঝার কিছু নাই, সব তোমাকে মনে রাখতে হবে। বোঝার একটা জিনিস, সে হচ্ছে সংরক্ষণমূলক সেবা, সমর্থনমূলক সেবা, উদ্দীপনামূলক সেবা। এইটুকুই বোঝার টপিক, আর কিছু বোঝার দরকার নাই। কথা বুঝছো? বাকিগুলো তোমাদের পড়া। ব্র্যাক ব্যাংক হয় কিন্তু ওইটা অগ্রগামী অনেক। কথা বুঝছো? ওইটা অনেক অগ্রগামী। ব্র্যাক ব্যাংক তো অবশ্যই হয়, হয় না যে তা না। এখান থেকে ঢাবির কোনো কোয়েশ্চেন নাই। ঢাবি তো আমি বলি অলওয়েজ, ঢাবি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী কম, ঢাবি বুঝে পড়াতে বিশ্বাসী অনেক বেশি। কথা বুঝছো? আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিছে কম, দিছে কিন্তু সব স্যারেরাই মুখস্থ বিদ্যায় বিশ্বাসী কম, বুঝে পড়ার জিনিসগুলোতে বিশ্বাসী বেশি। এই কারণে সেকেন্ড পেপার থেকে বেশি প্রশ্ন করতো। আর এখন প্রশ্ন করলে করে কোন জায়গা থেকে? অংশীদারি ব্যবসা থেকে, কোম্পানি থেকে, ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে, ব্যবসা পরিবেশ থেকে বেশিরভাগ প্রশ্নগুলো করে থাকে। কথা বুঝছো? বই পড়লে ভুলে যায়, এটা তোমার দোষ। এই ওপেক এটার পুনরূপ তেমন একটা গুরুত্বপূর্ণ না, এখানে কই নাই, মারামারি করে না এগুলো। হ্যাঁ,
মুনতাসির কমেন্ট করছে যে আনিও মানে জাহাঙ্গীরনগর, এটা হওয়া উচিত ছিল। কেন তো উল্টাপাল্টা করে, যে উদিয়ে রাখছে, দেওয়ার উচিত ছিল কি যে আনিও, তাই না? ভাইয়া রাষ্ট্রীয় ব্যবসায় আর আজকের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে ফুল ফর্মগুলা আর সালগুলা মনে রাখা লাগবে, ওইগুলা একটু দাগাই দিলে ভালো হইতো, সব মনে থাকে না। ওকে, সুন্দর প্রশ্ন করছো, দাগাই দিতে পারি, দাগাই দিই, একটু দাগাই দিই। হ্যাঁ, এটা তো মনে নাই, তাই না? না, এটাতে আছে অল্প। সবচেয়ে ভালো হয় কি জানো, আচ্ছা দাঁড়াও একটু, এই তিনটা উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা, সংরক্ষণমূলক সেবা, এটা তো পড়বা। এটাতে আবার পড়বা কি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, তাহলে বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিএসসিআইসি এর পূর্ণরূপ কি? হ্যাঁ, এটার ফুল ফর্ম, এটার ফুল ফর্মটা লাগবে জাস্ট, আর কিছু দরকার নাই। ঠিক আছে, তারপরে আসো ভাই, মুছে যাবে এগুলো অটো নিচে যেতে গেলে। হ্যাঁ, কেউ কিছু মনে করো না। তারপরে এসএমই এর পূর্ণরূপটা জানা লাগবে, আর কিছু দরকার নাই। তারপর আসো, আর কিছু লাগবে না। এনজিও এর পূর্ণরূপটা জানবা, ঠিক আছে? ব্রাক এর পূর্ণরূপ জানবা, তারপরে এটা জানবা বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান, এটা জানবা। 1972 সালে ফজলে হাসান আবেদের নেতৃত্বে যাত্রা শুরু হয়েছে, জানতে হবে। মূল উদ্দেশ্য জানতে হবে, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঋণদাতা কর্মসূচি পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নে কাজ করে, এটুকু জানতে হবে। ব্রাকের নিজস্ব ডেয়ারি ফার্ম হচ্ছে আড়ং, জানতে হবে। আড়ংয়ের নিজস্ব বিপণন কেন্দ্র আছে। এই এসএস নিয়ে নাও, এসএস নিয়ে নাও। জেইউ মানে জাহাঙ্গীরনগর, ডান ডান, এসএস নিও। আশা, আশা এর পূর্ণরূপটা মনে রাখতে পারো চাইলে, প্রতিষ্ঠানের সালটা, উদ্দেশ্য, এটুকু লাগবে। তারপর আসো, প্রশিক্ষা দরকার নাই, প্রশিক্ষা দরকার নাই। টিএমএস এর প্রতিষ্ঠাতাকে ডক্টর হোসনে আরা বেগম, ডক্টর হোসনে আরা বেগম। প্রতিষ্ঠিত হয় কোথায়? বগুড়ায়, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। মাইডাইস এর পূর্ণরূপটা মনে রাখতে হবে, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস, এটা মাথায় রাখতে হবে। মাইডাইসের কাজ কি? ঋণ দান, প্রশিক্ষণ, ব্যবসার উপায় পদ্ধতি গবেষণা, তেমন গুরুত্বপূর্ণ না, এটাই গুরুত্বপূর্ণ আছে। তারপর আসুন, বস বাংলাদেশ অর্গানাইজেশন ফর সোশ্যাল সার্ভিস, এটা দরকার নাই, বস দরকার নাই, না দরকার নাই। বিজিএমইএ মাস্ট দরকার, মাস্ট। এপিবি এর পূর্ণরূপ কি জানতে হবে, লাগবে। তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, এই লাইনটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? তারপর আছেন সাফটা, এপি দিয়ে আছে, এটা আবার এফ দিয়ে থাকতে পারে, ঠিক আছে? দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটার পূর্ণরূপটা গুরুত্বপূর্ণ। তারপরে সাপটাভুক্ত দেশ এই 8টা, আসিয়ান, এই সালটাল এগুলো মনে রাখে কোনো 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 ফায়দা নাই, ঠিক আছে? কোনো লাভ নাই। যতটুকু বলি অতটুকু পড়ে যাও, একটা নাম্বার কমন পেয়ে যেতে পারো, এক নাম্বার, জাস্ট এক নাম্বারের জন্য। এই জায়গায় এগুলোই দরকার, ঠিক আছে? তারপর 9 নাম্বার কী কী আছে আমরা একটু দেখি।
তোমরা কি বিরক্ত হইতেছে কেউ? বিরক্ত হয় না ভাইয়া। পেটেন্ট থেকে, পেটেন্ট শব্দ হিসেবে পেটেন্ট শব্দ হতে ল্যাটিন টু লে ওপেন বা উন্মুক্ত রাখা, মূল উদ্দেশ্য নতুন প্রযুক্তি বা শিল্পের আবিষ্কার উন্নয়নে উৎসাহ দেয়। এটা গুরুত্বপূর্ণ। আইনটা গুরুত্বপূর্ণ। 16 বছর গুরুত্বপূর্ণ। আমেরিকায় 17 বছর গুরুত্বপূর্ণ। খসড়া পেটেন্ট আইন 20 বছর, এই আমেরিকায় 17 বছর। তারপর খসড়া পেটেন্টের ক্ষেত্রে 20 বছর, হ্যাঁ খসড়ার ক্ষেত্রে 20 বছর, এটা গুরুত্বপূর্ণ। আর দরকার নেই ভাইয়া। তো 2012 সালে খসড়া পেটেন্ট আইন ইয়া হয়েছে। তারপর কি, পেটেন্ট সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইতালির ভেনিস শহরে 1474 সালে। এটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন দেশে? ইতালির ভেনিস শহরে, হ্যাঁ ইতালির ভেনিস শহরে, এটা গুরুত্বপূর্ণ আছে। এই জায়গা থেকে এটুকু। উত্তরাধিকারের সত্ত্ব অর্পণ করা, এগুলোর দরকার নাই, কিছু লাগবে না। আর 6 মাস মেয়াদ শেষ হওয়ার 6 মাস পরে আবেদন করতে হয়, দরকার নেই ভাই। পেটেন্টের ফলে সুবিধা পায় কারা কারা, এগুলো ভাই তুমি অটো জানো, দরকার নাই। হ্যাঁ দাগা দিছি যেগুলো সেগুলো, আর কেটে দিছি যেগুলো সেগুলোর দরকার নেই। পাওয়ার উপযোগী, ট্রেডমার্ক থেকে কী বলবা? মূল্যবান সম্পদ, এত কিছু দরকার নেই। অন্য পণ্য থেকেই স্বতন্ত্র করতে পারে, মান, মূল্য, স্বাদ এগুলোর উপর ভিত্তি করে, ঠিক আছে। ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকিট, স্বাক্ষর, বলছি না ক্লাসে? বলছি। তারপর আসো, সালগুলো মনে রাখার দরকার নেই। যুক্তরাজ্যে দ্য ব্রিওয়ার্স সর্বোত্তম লাল ত্রিভুজ ব্যবহার করেন, আর যুক্তরাষ্ট্রে স্যামসাং সিনহো ট্রেডমার্ক ব্যবহার করেন। এই দুইটা কথা, একটা যুক্তরাজ্যে আরেকটা যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। তারপর কি লাগবে ভাইয়া? বাংলাদেশের ট্রেডমার্ক আইন 2009 সালে। উপমহাদেশটা দরকার নেই, লাগে না, আসে না তেমন একটা, দেখলে দেখে রাখতে পারো। মেয়াদেরটা আছে বেশি 7 বছর, তবে নবায়নের মাধ্যমে 10 বছর করা যায়। এরপরে পুনঃ নবায়নের মাধ্যমে দীর্ঘকাল ব্যাপী বজায় থাকে। এই দুইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এ হচ্ছে ট্রেডমার্কের ক্ষেত্রে। তোমরা তো না, সোফিয়ান ভাই তোমাদের ক্লাস নেবেন, এইচএসসির ক্লাস আছে, এইচএসসির ক্লাস, হ্যাঁ তোমাদের ক্লাস না। তারপরে এই লেখক বা শিল্পীর সৃষ্টিকর্মের উপরে স্থায়ী আইনগত অধিকার বা নকল থেকে প্রকৃত লেখক বা শিল্পীর স্বার্থ সুরক্ষা করা। উপমহাদেশের দরকার নাই, তুমি বাংলাদেশের কপিরাইট আইন আর বিধিমালা শিখবা। এত কনভেনশনাল 1952 স্বাক্ষরকারী দেশ দরকার নাই। ফটোগ্রাফ, চলচ্চিত্র, ফিল্ম, শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে 60 বছর। তারপর প্রকাশিত কর্মের গ্রন্থ বা পুস্তকের ক্ষেত্রে আর কি 25 বছর। তারপর কপিরাইট আইন পাশ হয় কত সালে? 2000 সালে। 2000 কথা মনে রাখবা। 18 জুলাই টুলাই এত কিছু দরকার নাই, 1 নভেম্বর এত কিছু দরকার নাই, ঠিক আছে ভাইয়া। এখান থেকে এটা শেষ। এরপর আসো রাষ্ট্রীয় ব্যবসায় জানতে চাইছো অনেকে। জিনিসগুলোকে সহজ করিও, কঠিন করিও না, হ্যাঁ। রাষ্ট্রীয় ব্যবসা জানতে চাইছো, রাষ্ট্রীয় ব্যবসায় কততে আছে? 8-এ আছে মেবি, আমি একটু দেখাচ্ছি। এই দেখো, ওয়াসার পুনরূপ জানবা, ইটিএমএস দরকার নাই, বিসিআইসি জানবা, বিআরটিসি জানবা, বিপিসি জানবা, পিটিটিপি জানবা, বিএসএফআইসি জানবা, পিপিপি জানবা। তারপরে জিএমএস দরকার নাই, ইএমএস দরকার নাই, এনটিও দরকার নাই, বিটিসিএল দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, ঠিক আছে। তুমি চাইলে এটুকু রাখতে পারো, সেটা হচ্ছে ভাইয়া ন্যাটো। ন্যাটো বলতে ন্যাটো না, এনটিও, এটা রাখতে পারো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 আর এই একটা 8টা, এখান থেকে 8টা পড়বা জাস্ট। আর তো দরকার নেই ভাই। হ্যাপি কিনা বলো, হ্যাপি কিনা বলো। আমি হ্যাপি এন্ড দিয়ে চলে যাই। এখন ম্যানেজমেন্ট খাওয়া বাকি। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে আমি প্রথম থেকে সতর্ক করি নেই? সতর্ক করছি কিনা?
সতর্ক করছি। তোমরা আমার কথা শুনছো? শোনো নাই। আমি 15টা ক্লাস কেন নিছি? ম্যানেজমেন্ট তো এত ক্লাস নেওয়ার কথা না, 7টা 8টা ক্লাস নেয় সবাই, 4টা ক্লাসও শেষ করে কেউ কেউ। আমি কেন নিছি? জানি যে তোমাদের লাগবে, কিন্তু ক্লাসগুলো শান্তিতে নিতে দিলে না, তোমরাই নিতে দিলে না। এই এমসিকিউ ক্লাসে কোম্পানির অধ্যায় তোমরা ছিল না, তোমরা কম ছিলে, আজকে আরও বেশি ছিলা। ও অধ্যায় কম ছিল কেন তোমরা বলো? কোম্পানির অধ্যায়ে এত এত সমস্যা, তাও তোমরা কম থাকো কেন? আমার দোষ বলো? এখন যদি আমি বলি, আমি কথার কথা বলতেছি, করবো না আমি, আমার মানবিক একটা দিক আছে। এখন যদি আমি বলি ম্যানেজমেন্ট কোর্স আসবে, এখানে থাকবে বেসিক, থাকবে বোম বইয়ের সব এমসিকিউ, একটা একটা করে ধরে সলভ করাবো, একটা স্কিপ করবো না। তারপরে আছে কি রিটেন, তারপরে আছে কি প্লাস এক্সাম। কোর্স ফি কত? 550 টাকা। কথার কথা, তোমরা আমরা গালি দিবা না? গালি দিবা কি না? অবশ্যই গালি দিবা। এই ক্লাসগুলো নিতে গেলে জীবনটা বের হয়ে যাবে। আমার বেসিকে 22টা অধ্যায়ের উপর 22টা ক্লাস লাগবে, সোজা কথা ভাই। কারো ভালো লাগতে পারে, না লাগতে পারে, এখানে 25টা হইতে পারে 22টার জায়গায়। আমার এমসিকিউ সলভ ক্লাস 22টা অধ্যায়ে 30টা ক্লাস লাগতে পারে, সোজা কথা 50টার উপরে চলে যাবে। আমার রিটেনে 10টা ক্লাস লাগবে। কথা বুঝছো? এই 15টা যদি তোমরা সহ্য করতে না পারো, 15টা সহ্য করতে পারো না তোমরা, তোমাদের অবস্থা দেখে আমি অবাক হয়েছি, রিয়েলি আমি অবাক হয়েছি। পেট ব্যাচে টাকা দিয়ে পড়তে আসছো, তোমাদের ক্লাস 15টা না 50টা হোক, সমস্যা কি? আমি তো আমার দায়িত্ব থেকে পড়াইছি, 15টা নিয়েছি, তোমরা সহ্য করতে পারো না। কথা বলো, ঠিক করছিল বলো? আইএসসি থেকে মান ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, এই দুইটা পড়বা। মাথা নষ্ট করে ফেলছো। কথা বুঝছো? প্রতিদিন 10 দিন মানে 10 দিন ক্লাস চলবে টানা, আর 5টা ক্লাস আছে ফ্রি ক্লাস, আর 5টা ক্লাস 5 দিনে নিব, টেনশন নিয়ে না। কথা বুঝছো? আর আমি ক্লাস নিতে চাইলে কোনোদিনই এক্সকিউজ দেখাবে না, ভাই এটা হয় না কেন, এটা হয়েছে কেন, এখন কেন আসলেন, এসব এক্সকিউজ দেখাবে না। হ্যাঁ, আই হোপ ভালো কিছু পাবা, ঠিক আছে? তাহলে বলো, আর কিছু বলবা? বলার থাকতে বলতে পারো, ফ্রেন্ডলি সব কিছু বলতে পারো, কোনো সমস্যা নেই। বিএসটিআই 25টার সালটা পড়বা, 15টা পড়বা, এনাফ, ঠিক আছে? আর বাংলাদেশে মান নির্ধারণকারী প্রতিষ্ঠান, 2-3টা ইনফরমেশন লাগবে জাস্ট। ওকে, ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আবার আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ রাত 9টায়। আর এই আর কি, 10টা ক্লাস হবে। এমসিকিউতে একটা আত্মবিশ্বাস ফিরে পাবো আশা করি, কারণ হচ্ছে ভাই বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে ভুলভাল শিখছো, এগুলো মেসেজ দিয়ে লাভ নাই, একজন একজন করে উত্তর দিতে গেলে ভাই অনেক সময় লাগবে। কেউ আর ভাবিও না অহংকার করতেছে, অহংকার না ভাই, সত্য বলতে অনেক সময় নষ্ট হয়, এটা আমি চাচ্ছি না। কথা বুঝছেন? ক্লাসে সলভ করে দেবো সব কিছু, যতটুকু লাগে ততটুকু। আল্লাহ হাফেজ। জাস্ট পরীক্ষার হলে গিয়ে বসো, পরীক্ষার হলে গিয়ে বসার পরে বুঝবা আমি কতটা কার্যকরী ছিলাম, আমার পড়ানো কতটা কার্যকরী ছিল, এইটুকু আর কি বলার।
তো ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।